নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে মূলত আলোচনা হবে ত্রিপুরা নিয়ে, যেখানে ত্রিপুরার এডিসি ভোট সম্পন্ন হয়েছে, কিন্তু সামনে এবার রয়েছে ভিসি অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন। আর এই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এক প্রকার বলাই যায় যে যারা প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন অর্থাৎ বিজেপি, তীব্রামথা, সিপিএম, কংগ্রেস, আইপিএফটি, এই যে পঞ্চমুখ, সেই পঞ্চমুখী দলকে কেন্দ্র করে বাড়ছে প্রতিদিন রাজনৈতিক পারদ। তার কারণ জোট হবে, হলে কার সাথে হবে, আদৌ হবে নাকি হবে না, যখন এই প্রশ্ন জোরালো হচ্ছে ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ইঙ্গিত দিলেন জোটের বিষয়। গতকালকে কি বললেন মুখ্যমন্ত্রী? না, তিনি জানালেন যে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে, কোট আনকোট, দুই দল মানে বিজেপি এবং তীব্রামথা। আর এই ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ লড়াই আগেও হয়েছে, আগামীতেও হবে। কোথাও গিয়ে যেন তিনি একটা ইঙ্গিত দিলেন আবারও সমঝোতা হয়েছে, অর্থাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রী মানিক সাহার। এই প্রসঙ্গেই থাকবে আজকের আমাদের যাবতীয় আলোচনা এই টক শোতে। তবে আলোচনাতে আমি এখানেই, আমার সাথে থাকবেন বিজেপির তরফ থেকে প্রশান্ত দে, তিনি ইতিমধ্যেই রয়েছেন আমাদের সাথে, ইতিমধ্যেই জুড়ে গেছেন। মথার পক্ষ থেকে সেন্টু মিয়া এবং তার সাথে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী। আমি তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবেন দিগ্বিজয় চক্রবর্তী, কংগ্রেস অর্থাৎ আইএনসির নেতা। কিন্তু এখানে আজকে যে নিয়ে আলোচনা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জল্পনা আরো যেন বেড়ে গেছে ত্রিপুরার রাজনীতির ময়দানে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ঠিক কি বলেছেন গতকালকে, আমি একটু শোনাবো। বহু জায়গায় আছে অ্যালায়েন্সে থাকা সত্ত্বেও অনেকে আবার একজন আরেকজনের সাথে মানে ইলেকশনে লড়েছে। তো আমাদের ত্রিপুরা তো এরকম হয়েছে কিন্তু আগেও, এবং ফ্রেন্ডলি ইলেকশনও হয়েছে আগে। তো এইবার যেটা হয়েছে তার মধ্যে আমরা যেহেতু এনডিএ পার্টনার তারাও অনেকটা আমাদের সাথে কথাবার্তা বলছে, আমরাও কথা বলছি। হয়তোবা এটা সময়ের অপেক্ষা, কখন আমরা আমাদের যেহেতু গার্জিয়ানশিপেরও বিষয় রয়েছে, তারাও ডিসিশন নেবে, ওনারাও কথা বলবেন, তারপরেই আমি বলতে পারবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি রাখলাম, তবে একেবারে সরাসরি চলে যাব আলোচনার মধ্যে। এই মুহূর্তে আমি বিজেপিকে দিয়েই শুরু করব। প্রশান্ত দা রয়েছেন আমার সাথে। প্রশান্ত দা, স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আলোচনাতে। এবং শুরুতেই যেটা জানতে চাইবো, এই যে জোট প্রসঙ্গে কোথাও গিয়ে একটা ইঙ্গিত দিলেন, তার মানে এডিসিতে আপনাদের জোট হয়নি ঠিকই, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট হচ্ছে। আর এই জোট হওয়ার পেছনে কারণ কি আপনি কিভাবে দেখছেন? যে একেবারে খুব আদর্শগত এটা সমঝোতা, নাকি কোথাও গিয়ে নির্বাচনী অঙ্ক লুকিয়ে রয়েছে? নমস্কার সবাইকে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বর্তমান সরকার চলছে, ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সহযোগী শরিক দল তীব্রামথা, বিগত যেদিন থেকে সরকার আমরা পরিচালনা করছি, তীব্রামথা দলের যারা রয়েছেন ওনাদেরকে সাথে নিয়েই ত্রিপুরা রাজ্যের প্রতিটা অংশের মানুষের জীবনের মান উন্নয়নের জন্য একদম অন্ত্যোদয় থেকে শুরু করে আমাদের দলের যে প্রধান উদ্দেশ্য যে অন্ত্যোদয় থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের শরিক দলকে নিয়েই আমরা অতি সুন্দরভাবে আমরা এতদিন থেকে আমরা সরকার পরিচালনা করছি। হ্যাঁ, গত এডিসি নির্বাচনে আমাদের হয়তো জোট হয়নি, কিন্তু বরাবরই আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে তীব্রামথা দলের একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেটা সারা দেশের মানুষ জানেন। সেই নিরিখে আগামী দিনে ভিসি নির্বাচনে হয়তো আমাদের দল তীব্রামথার সঙ্গে জোটে লড়বে, সেটা সম্পূর্ণরূপে আমাদের সর্বভারতীয় স্তরের সিদ্ধান্ত হবে। সর্বভারতীয় স্তর থেকে যদি সিদ্ধান্ত হয় যে তীব্রামথার সঙ্গে ছুট করে পূর্বের বিধানসভার ন্যায় আমরা ভিসিতে লড়ব, নিশ্চয়ই আমরা যৌথভাবে আমরা ভিলেজ গুলোতে মানুষের কল্যাণের জন্য আমরা যৌথভাবে লড়তে আমরা প্রস্তুত। কারণ আমরা দেখেছি বিগত দিনেও সরকার পরিচালনা করতে গিয়ে ত্রিপুরামথা
যারা আমাদের রয়েছেন, আমাদের বিধায়করা, মন্ত্রীরা, ওনাদের থেকে আমরা সবসময় সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, যার জন্য এত সুন্দর সুষ্ঠুভাবে আমরা সরকার পরিচালনা করতে পারছি। তার জন্য আমাদের দল যে সিদ্ধান্ত নেবে, আমরা যারা সংগঠনে যারা রয়েছে, আমাদের সবার কোনো, আমি আশা রাখবো আমাদের সবার, আমাদের প্রতি থাকুন আমাদের দলের সিদ্ধান্ত আমাদের সর্বোপরি। দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে আমরা কোনো নেতৃত্ব কার্যকর্তা আমরা কেউই নই, তাই দলের সিদ্ধান্তকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই। দলের সিদ্ধান্তই সর্বোপরি। একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে সম্বিত পাত্রা এবং ডক্টর রাজদীপ রায় গত কয়েকটা দিন ধরে আমরা দেখলাম যে আগরতলার বুকে বিশেষ বৈঠক হলো এবং 2-3 দিন ধরে সেই বৈঠক চলো, আর সেই বৈঠক থেকেই কি কোথাও গিয়ে এই যে মথা বা বিজেপির মধ্যে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটাকে কমিয়ে আনলো এই বৈঠকগুলোই? যে দেখুন, দূরত্ব কখনই ছিল না, এটা লোকাল স্তরে কিছু কিছু জায়গাতে কিছু অপ্রীতিকর বিষয়, দূরত্ব কখনই ছিল না। আপনারা দেখেছেন এডিসি নির্বাচনের পরবর্তী সময়ে, আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমাদের মোহন ভাগবতজি এসেছেন, এখানে পুজো পাঠ হয়েছে। সে জায়গার মধ্যে আমাদের যে ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো যিনি রয়েছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য ভাদু, উনিও উপস্থিত ছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সবার মধ্য দিয়ে, সবার উপস্থিতি সেখানে পুজো পাঠ হয়েছে, সমস্ত সম্পন্ন হয়েছে। সে জায়গার মধ্যে কোনো আমাদের ত্রিপুরা মাথার সঙ্গে আমাদের কোনো সময় কোনো বিভেদ ছিল না। কিছু কিছু অন্যান্য রাজনৈতিক দল একটা অপপ্রচার করে এবং বিভিন্ন এলাকাতে সাধারণ কার্যকর্তাদের উস্কানি দিয়ে সে জায়গায় আমাদের কিছু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা করানোর চেষ্টা করেছেন। তার জন্য এই যে জুট যে হচ্ছে, যদি জুট হয় আমাদের ত্রিপুরা মাথার সঙ্গে, আপনারা দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, দেখবেন যে অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে, ওনারা মানসিক ভাবে তেমন একটা শান্তি পাবেন না এবং ওনারা একটা অসন্তুষ্টির ওনারা ভুগবেন। কারণ ওনারা চান না যে মথার সঙ্গে জুট হোক। মথারই বলুন, বিজেপির বলে কিছু সংখ্যক আমাদের কার্যকর্তাদের, মথার কার্যকর্তাদের বিভিন্ন সময় উস্কিয়ে দিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর কিছু ঘটনা করানোর চেষ্টা ওনারা করেছেন, যেটা সম্ভব হবে না আগামী দিনে। কারণ আমাদের বিগত দিনে আমরা সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছি, ডিসিতেও আগামী দিনে আমরা সুন্দরভাবে। এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে অন্যান্যদের কাছেও, যে যদি ত্রিপুরা এবং বিজেপি জোট হয়ে যায় তাহলে সিপিএম কংগ্রেস তাদের কি হবে, কি অবস্থা হবে? আমি আসবো এই প্রশ্নে, তবে এবার একটু আমি চলে যাবো। সেন্টুমিয়া রয়েছেন মথার তরফ থেকে, ত্রিপুরা মথার থেকে। সেন্টুদা স্বাগত জানাচ্ছি। আগের দিনও আমরা এই বিষয়ে আলোচনা রাখছিলাম, যেখানে এই যে এডিসি নির্বাচন, সেখানে মথার নিঃসন্দেহে ভালো ফলাফল, কিন্তু বিজেপির সেখানে ফলাফলে অনেকটা আশাহত হতে হয়েছে গোটা রাজ্যকে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তা যে জোট হবে এবং দুই পক্ষে আলোচনা হয়েছে, যদিও প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখন কি বলছেন বা কি ভাবছেন তার বক্তব্য আমাদের কাছে এখন অবধি নেই, কারণ তিনি নেই ত্রিপুরাতে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে মথার যে শক্তি বৃদ্ধি হয়েছে, 28টির মধ্যে 24টা মথা পেয়েছে এডিসিতে, তারপরেই কি প্রয়োজনীয়তা বাড়লো বলে মনে হয়? প্রথমে নমস্কার নিউজ লাইভ বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দেখুন, সবচেয়ে বড় কথা হলো ত্রিপুরা মথা আজকে ত্রিপুরা রাজ্যের একটা ঊর্ধ্বমুখী শক্তি। আপনারা সকলে জানেন, আমরা বিজেপির সাথে অ্যালায়েন্স হলেও আমাদের কোনো অসুবিধা নেই, না হলেও কোনো অসুবিধা নেই। অ্যালায়েন্সের বিষয়টা সম্পূর্ণ আমাদের মহারাজ সুপ্রিমো, আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন নির্ভর করে, ওনার উপরে সবটা ডিপেন্ড করে। তো যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছে, আমিও শুনেছি, তো যদি অ্যালায়েন্সে হয় আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সর্বদা প্রস্তুত। ইলেকশন হলে আজ যদি কালও ইলেকশন হয় আমরা প্রস্তুত। সেক্ষেত্রে সিট বা আসন সমঝোতা কিভাবে করবেন? কোথাও গিয়ে আসন সমঝোতাতে বিজেপি এবং ত্রিপুরা মথা দুই দলের ক্ষেত্রে কোনো কি সমস্যা দেখা দেবে আগামীতে? না, দেখুন, আসন সমঝোতা এগুলি কোনো ম্যাটার না। যদি মহারাজ সিদ্ধান্ত নেয় যে বিজেপির সাথে অ্যালায়েন্স করেই পিসি ইলেকশন লড়বে, সেটা মহারাজ নিশ্চয়ই ঠিক করবে দিল্লির সাথে কথা বলে।
আমি একটু কংগ্রেসের কাছে যাব। দিগ্বিজয় দা এই মুহূর্তে জুড়ে গেছেন। দিগ্বিজয় দা, স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথাতে। এবং এই যে জোটের প্রসঙ্গ যখন আজকে উঠে এসেছে, বিজেপি এবং তিপ্রামথা জোট হবে হয়তো এমনটাই সম্ভাবনা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস অর্থাৎ আপনাদের অবস্থানটা এবার কি হবে? যদি জোট হয় তাহলে শক্তি আরো বৃদ্ধি হলো, কোথাও গিয়ে কি তাদেরকে আর হারানো, অপ্রতিরোধ করার ক্ষমতা কি আর থাকবে তখন? দর্শকদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই কথাগুলো ক্লিয়ার আসছে না, কথাগুলো ইকো হচ্ছে। দিগ্বিজয় দা, আমার প্রশ্ন হচ্ছে যে যদি মথা এবং বিজেপি একসাথে যদি জোট হয়, জোটবদ্ধ হয়ে যদি ভিসি ইলেকশনে লড়ে, তাহলে কংগ্রেসের কি কোথাও গিয়ে কোনো চাপ থাকবে? চাপে পড়বেন কি আপনারা? না, নিশ্চয়ই না। ব্যাপার হচ্ছে এডিসি নির্বাচনে বিজেপি এবং মথার গোপন আতাত ছিল। বিজেপি এবং মথা বুঝতে পেরেছিল যে পাহাড় থেকে ওদের পা সরে গিয়েছে। সহজ সরল উপজাতি ভাই বোনেরা বুঝতে পেরেছে তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহারা সহজ সরল উপজাতিদের সঙ্গে প্রতারণা করছেন। তখন দিল্লিতে গোপন বৈঠকের মাধ্যমে যাতে সহজ সরল উপজাতিদের পুনরায় ঠকানো যায়, সেই ঠকানোর স্বার্থেই ত্রিপুরায় এসে তিপ্রামথা সুপ্রিমো বিজেপিকে এবং বিজেপি তিপ্রামথাকে গালিগালাজ করে ভোট বৈতরণী পার হয়েছে। আগেও ওদের গোপন আতাত ছিল, এখনো আতাত হচ্ছে। সেই আতাত নিয়ে কংগ্রেসের কোনো চিন্তা নেই। কংগ্রেস 18তে কংগ্রেসের ভোটেই বিজেপি ক্ষমতায় এসেছিল। ধীরে ধীরে কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ক্ষমতা সঞ্চয় করছে এবং আমরা আশাবাদী আগামী এডিসি বিলের নির্বাচনে জাতীয় কংগ্রেস একটি ভালো ফলাফল করবে। 3টে আসন এই মুহূর্তে রয়েছে, তবে এডিসিতে এখনো পর্যন্ত কংগ্রেসকে খাতা খুলতে দেখা যায়নি। কোন আশা দিগ্বিজয় বাবু দেখছেন সেটা তিনি ভালোভাবে বলতে পারবেন। তবে আমি একটু বিশ্বজিৎদার কাছে যাবো এবার। বিশ্বজিৎদা, আলোচনা আমাদের চলছে, 3 দলের 3 মতামত আপনি শুনলেন। এবার প্রশ্ন হচ্ছে যে গোটা রাজ্যের যদি জনসংখ্যা দেখি 37 থেকে 40 লক্ষ, তার মধ্যে 1/3 উপজাতি বা জনজাতি। এই যে সিদ্ধান্ত একেবারে মুখ্যমন্ত্রী মানিক সাহার গতকালকে, রাজনৈতিকভাবে কি কোথাও খেলা ঘুরলো, কি বলবেন? যেটা গতদিন আলোচনা তো আমরা বলছিলাম সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে, সেই সঙ্গে বিগত 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দলের রেজাল্টের পরিপ্রেক্ষিতে এবং তার পরবর্তী যে ঘটনাবলী, রাজনৈতিক সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক ঘটনাবলী, যেমন ধরুন বলা যেতে পারে যে কংগ্রেসের দিকে আঞ্চলিক দলগুলো কিছু ঝুঁকছে, বা ধরুন বাইপোলার কন্টেস্টের দিকে যেটা যাচ্ছে, সেই দিকে এটা কিন্তু মোরলেস এক্সপেক্টেড ছিল। কথাগুলো ইকো হচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো এটা এক্সপেক্টেডই ছিল এটা যে মথা এবং বিজেপি কাছাকাছি আসবে এবং ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতি বাইপোলার কন্টেস্টের দিকে যাবে, যেটা সিপিএম এবং কংগ্রেসও কাছাকাছি আসবে। এটাতে তার মানে একদিকে যখন আমরা দেখব বলা যেতে পারে যে এডিসি ইলেকশনটা ছিল একটা বিষয়টা, তাহলে মথা বিজেপি একসাথে এবং বাম এবং কংগ্রেস কি আরেক দিকে হতে পারে? হ্যাঁ, এরকমই হতে যাচ্ছে ত্রিপুরা, এটা পরিষ্কার হয়ে গেছে এখন। হ্যাঁ, কটা হচ্ছে কি, এটা বাম এবং কংগ্রেসের ভিতরেও সিট নিয়ে ওদের একটা বলতে পারেন যে ওদের কনফ্লিক্ট চলবে, মানে দড়ি টানাটানি চলবে কে কতটা সিট পাবে আগামী বিধানসভা ইলেকশনকে সামনে রেখে। একই জিনিস চলবে আমাদের মথা এবং বিজেপির ভেতরও হবে। এবং এডিসি ইলেকশনটাকে আমরা দেখতে পারি আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বে যে সরকার এবং তিপ্রামথা নেতৃত্বের ভিতরে এটা ছিল একটা কম্পিটিশন, এবং যার ভিত্তি করে হয়তো মথা পরবর্তী যে ইলেকশন আসতে যাচ্ছে
এগুলোতে মতা ওদের সিটের ডিমান্ড বা ধরুন বার্গেনিং পাওয়ার এগুলো ডিসাইড হবে এটা। কোথাও গিয়ে কি তাহলে সেটা বাড়তে পারে? যেটা মথার কিভাবে তরফ হবে, থেকে সিপিএম চাহিদা বাড়বে? মথা তো চাইবেই, মথা চাইবে, কিন্তু মথার ক্ষেত্রে কতগুলো মথা চাইবে যে ও যে এডিসিতে বেটার রেজাল্টের পরিপ্রেক্ষিতে মোর সিটস এটা চাইবে। কিন্তু এটাও মথাকে বুঝতে হবে যে দেশে আঞ্চলিক দলে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হচ্ছে, কতটা কি জায়গায় দাঁড়িয়েছে, একই রকম ভাবে মহারাষ্ট্রে আপনি শিবসেনা, ইউবিটি বা ধরুন আঞ্চলিক দলগুলোর, অন্য আঞ্চলিক দলগুলোর ভবিষ্যতে আরো কি হতে যাচ্ছে, এটা যেটা বলছিলাম আর কি, যে বাইপোলার কন্টেস্টে মথাকে এটাতে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, বিজেপির সাথে আসতেই হবে, এবং ওইটা না গেলে মথারও লস হবে, ওইটাই একটা বার্গেনিং চলবে এটা। কারণ ত্রিপুরাতে আরেকটা বিষয় ভবিষ্যতে যেটা পরিষ্কার হয়ে আসবে, যেটা কথাগুলো খুব ইকো হয়ে আসছে, যাই হোক আমি বলছি, বেশ সাউন্ডের হয়তো কোনো ত্রিপুরাতে ধরুন সমস্যা না রয়েছে। বিজেপির যে ত্রিপুরাতে বিজেপি কি ভবিষ্যৎ হতে যাচ্ছে, মানে কতটা ডমিনেন্ট প্লে করছে, বা কংগ্রেস এবার কি রোল করতে যাচ্ছে, এগুলো দেখার থাকবে। কারণ এখানে এবং কংগ্রেসের আগামী দিনের রোলটা ত্রিপুরার এবারের রাজনীতি ইলেকশনে, ভীষণ interesting ত্রিপুরার হতে চলেছে। ভবিষ্যৎ ইলেকশনে ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে কংগ্রেস একটা ডমিনেন্ট প্লেয়ার হিসাবে সর্বভারতীয় ক্ষেত্রে উঠে আসতে চাইছে, কারণ আপনি দেখেছেন যে এটা কংগ্রেস বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে অফার দিচ্ছে ওদের সাথে অ্যামালগেট হয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, এবং সেই জায়গাতে কংগ্রেস অনেক স্ট্রং পজিশন নেবে, এবং কংগ্রেসও চাইবে এখানে বিজেপি এবং মতার অপোজিশন যে জায়গাটা, সেই জায়গাটা সিপিএম কে যথাসম্ভব কম সিট দিয়ে ওরা মেজর একটা ডমিনেন্ট রোল প্লে করতে চাইবে এখানে কংগ্রেস, কারণ সিপিএম এখন অনেকটাই কোণঠাসা এই জায়গায়। একেবারে তাই। আমি তো বিষয়টা এটা একটু থামাবো। 29-এর আর 28-এর বিধানসভায় হোক, হ্যাঁ 28 বিধানসভাতে একেবারে তাই, যে ত্রিপুরার রাজনীতি মোড় ঘুরছে কোথাও গিয়ে, এবং সেটা সর্বভারতীয় যদি আমরা দেখি রাজনীতির এই মুহূর্তে মঞ্চটা তাদের সাথে পাল্লা দিয়েও ত্রিপুরার রাজনীতিটা চেঞ্জ হচ্ছে। আমি প্রশান্তদার কাছে যাব। প্রশান্তদা, একদিকে যেরকম মথাকে প্রয়োজন, সেরকম মথারও আপনাদেরকে অর্থাৎ বিজেপিকে প্রয়োজন রয়েছে, এবং সেটা 28-এর ভোটে সেটা একেবারে তার যে প্রমাণ দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে যদি মথা কোথাও গিয়ে বেশি সিটের দাবি করে, কিভাবে তাকে হ্যান্ডেল করবেন? আরেকবার বলুন, ভালোভাবে শোনা যাচ্ছে না। প্রশান্তদা, মথারকে যেরকম আপনাদের প্রয়োজন রয়েছে ভিসিতে, ঠিক সেরকম ভাবে ত্রিপুরা মথারও আপনাদেরকে প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা 100% রয়েছে। সেই জায়গাতে যদি ত্রিপুরা মথা অধিক আসনের দাবি দাওয়া করে, তাহলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। ভারতবর্ষের 21 থেকে 22টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে। প্রায় 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী রয়েছে। সেই জায়গাতে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার বিষয় আমরা দেখছি না, কারণ ভারতীয় জনতা পার্টি কর্মে বিশ্বাসী, সেবাই সংগঠন। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করি। আমরা জনগণের জন্য আমরা যে কাজ করেছি, পাহাড় থেকে সমতল সর্ব অংশে জনগণের জন্য আমরা যে কাজ আমরা করেছি, সেই কাজের নিরিখে জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবেন। আগামী বিসি নির্বাচনে জনগণ ভারতীয় জনতা পার্টিকে ওনাদের রায় দেবেন। এখানে যে বিষয় হচ্ছে যে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে প্রত্যন্ত ভিলেজ গুলোতে, এডিসি ভিলেজ গুলোতে দীর্ঘদিন থেকে সাধারণ জনজাতি অংশের, বিশেষ করে জনজাতি অংশের মানুষরা এবং ভিলেজে বসবাসরত মানুষরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর সমস্ত রাজ্যের সাথে, সমস্ত দেশের সাথে, সমস্ত রাজ্যের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত ভিলেজ গুলোর উন্নয়নের কোনো জায়গাতে খামতে রাখে। আমি একটু প্রশান্তদা সাউন্ড একটু বাড়াতে বলবো, আমি কিছু শোনা যাচ্ছে না। প্রশান্তদা আরেকবার বলুন।
তো যে কথা বলছিলাম যে সর্বোপরি সর্বস্পর্শী আমাদের সরকার কাজ করে যাচ্ছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আপনারা দেখেছেন গত চলতি মাসের 20 তারিখেও কিষাণ সম্মান নিধির জন্য বটম টিপেছেন কলকাতাতে বসে। সারা ভারতবর্ষের প্রতিটি কৃষকের ঘরে, কৃষকের খাতায় অর্থরাশি জমা হয়ে গেছে 2000 টাকা করে, বছরে 6000 মধ্যে 2000 টাকার একটা প্রিমিয়াম। তো এভাবে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও সরকার সবার জন্য কাজ করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যদি এককভাবেও লড়াই করে, আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী যে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল ত্রিপুরা রাজ্যে ডিসি নির্বাচনে করবে। ত্রিপুরা মথা আমাদের শরিক দল রয়েছে রাজ্য সরকারে, সেই নিরিখে যদি উনাদের সঙ্গে আমাদের জুট হয়, যেহেতু উনারা আমাদের রাজ্যের সরকারের শরিক দল, সে জায়গার মধ্যে আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের, আমাদের রাজ্য নেতৃত্বদের আলোচনার দ্বারা যদি উনাদের সঙ্গে জুট হয়, সে জায়গার মধ্যে আমরা যারা কার্যকর্তারা আছি, আমরা সেটা তো আমাদের এই ঊর্ধ্বতম নেতৃত্বদের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেতে পারবো না, কারণ দলই আমাদের সর্বোপরি, সংগঠনই আমাদের শেষ কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উপর মহলে যা হবে, আমরা সারা রাজ্যে, আমরা সমস্ত মন্ডল, সমস্ত জেলার আমরা সবাই তা আমরা মেনে নেব। এবং আমি আগেও বলেছি যে ত্রিপুরা মতার সঙ্গে আমরা রাজ্য সরকার চালাতে গিয়ে যেহেতু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা সুভ্রাতৃত্বমূলক সম্পর্কের মধ্য দিয়ে সরকার পরিচালনা করছি, সেই জায়গার মধ্যে বিস্তৃত যদি জুট হয়, সেই সময় আমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। যেহেতু রাজ্যের সরকার আমরা পরিচালনা করতে পারছি, সে জায়গার মধ্যে ডিসিতে সরকার পরিচালনা করা আমাদের পক্ষে তেমন বিশেষ কোনো সমস্যার ব্যাপার হবে না। কারণ রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মানুষ রাজ্য এবং কেন্দ্রের সরকারের কাজের নিরিখে মানুষ ওনাদের রায় প্রদান করবেন। এবং এই মুহূর্তে আমি একটু তীব্রামথার কাছে যাব। সেন্টুদা, এডিসি ভোট হওয়ার একেবারে 3 মাসের মাথাতেই এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে চলেছে এবং কোথাও গিয়ে তার গুরুত্ব, দায়িত্ব সবটাই কি বেড়ে গেল যেহেতু সেপ্টেম্বরে ভোট রয়েছে? দেখুন, মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, পাহাড়ের মানুষ। তো আমাদের দায়িত্ব নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি বেড়েছে। তো যেহেতু মানুষ আমাদের আশীর্বাদ করেছে, আমরা মানুষের রায়ের দিকে যাব, যেখানে মানুষ আমাদের পক্ষে, আমরা কি করে মানুষের বিপক্ষে যাই। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো, আমি কংগ্রেসের প্রতিনিধিকে জিজ্ঞেস করতে চাই, উনি যেটা বলেছে যে দিল্লিতে আমাদের দোস্তি চলছে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা তো ঠিক এই রাজ্যে যেটা বললেন যে ভালো ফল করবেন, আমি যেটা আশা কংগ্রেস শেষের দিক থেকে নাম্বার 1-এ আসতে পারে। দেখুন, আপনারা তো কমিউনিস্টের সাথে এখন গোপন বলুন, ওপেন বলুন, সিক্রেট বলুন, আতাত করে আছেন। তাহলে যতগুলি উপনির্বাচন হয়েছে, কি বলুন ধর্মনগর, কি বলুন আপনার ধনপুর, ওইসব উপনির্বাচনগুলিতে আপনারা কেন একসাথে লড়লেন না, কেন আলাদা আলাদা লড়লেন? আপনারা তো একসঙ্গে জুটে আছেন। তো সুতরাং এমন কিচ্ছু না। মহারাজ বারবার বলছে কেন্দ্রে যেই থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, আমি কেন্দ্র সরকার সাথেই কথা বলবো। কারণ আমার যে ডিমান্ডগুলি, সেই ডিমান্ডগুলি একমাত্র কেন্দ্র সরকারই পূরণ করতে পারবে। তাহলে যদি কেন্দ্র সরকার পূরণ করতে পারে, তাহলে আমি কেন্দ্র সরকারের সাথেই কথা বলছি, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রীর সাথে কথা বলছি। অসুবিধা কোথায়? কংগ্রেস তো বহু এমপি আছে, তিপ্রামথার যে ডিমান্ড গুলি আছে, তিপ্রাসা অ্যাকর্ড বলুন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলুন, সেই ডিমান্ড গুলি নিয়ে কংগ্রেস কেন সমর্থন করছে না পার্লামেন্টে? আমি দিগ্বিজয় দার কাছে কথা বলতে পারে। দিগ্বিজয় দা, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, অন্যান্য প্যানেলিস্টরা কি বলছে কথা শোনা যাচ্ছে না। সেন্টুদা, অর্থাৎ তীব্রামথার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে যখন বলেছিলেন যে কেন্দ্রতে দোস্তি এবং রাজ্যে কোস্তি, এই যে টপিকটা আপনি এনেছিলেন বা তুলেছিলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার পারবে তীব্রামথা বা যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলিকে পূরণ করতে,
তার জন্য তাদের কেন্দ্রের সাথে যোগাযোগ। সেক্ষেত্রে কংগ্রেসেরও তো প্রচুর এমপিস রয়েছেন, তারা কেন এখনো পর্যন্ত তিপ্রামথার কোনো দাবি দেওয়া নিয়ে সোচ্চার হয়নি? অন্যদিকে কংগ্রেস এখন ধীরে ধীরে পেছনের দিকে এগোচ্ছে, দাবি করলেন সেন্টুদা। আমি প্রথমে বললাম যে 2018-তে কংগ্রেসের বুটেই বিজেপি সরকার গঠন হয়েছিল, তাই কংগ্রেস সাময়িকভাবে দুর্বল ছিল। ধীরে ধীরে কংগ্রেস এগোচ্ছে। কংগ্রেস এডিসিতে বলুন, উপনির্বাচনে বলুন, 23-এর নির্বাচনে বলুন, ভোট পার্সেন্টেজ বেড়েছে। তিপ্রামথার যে ভাই যিনি বললেন যে ওনার ত্রিপুরাল্যান্ডের দাবি কেন্দ্রীয় সরকার পূরণ করবে, ওনার যে সুপ্রিমো, প্রথমে ত্রিপুরাল্যান্ড, তারপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারপর লাস্ট ফাইট, তারপর নো কম্প্রোমাইজ, এই ধরনের কথা বলে উনি 13টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। বিজেপির বিরুদ্ধে প্রচার করে, বিরোধীর বিরুদ্ধে প্রচার করে 13টি আসন উনি দখল করেছিলেন। দাদা কারণে দাদা বিজেপির সঙ্গ দিলেন। দাদা আজকে রাজ্যের মানুষ জানতে চায় 5 আপনারা বছর কয়টা অতিক্রান্ত ভিলেজ হলো। ইলেকশন জিতবেন, এখন পর্যন্ত কয়টা ভিলেজ ইলেকশন জিতবেন ত্রিপুরাল্যান্ডের রাজ্যের কি মানুষ হয়েছে? জানতে চায়, একটু বলবেন? ওনা যে ইন্টারলোকেটরের কথা বলেছিলেন, অমিত শাহ বলেছিলেন ইন্টারলোকেটর আসবে, উনি অনশনে বসলেন, নাটক করলেন। অনশন থেকে হঠাৎ বললেন দিল্লি সে বুলাওয়া আয়া, মুঝকো জানা পড়েগা, এডিসি হো रहा है। এটার উত্তর আমার ত্রিপুরা ভাই কি দেবে? কংগ্রেস তো ত্রিপুরাল্যান্ডের দাবি করছে না যে ওনাদের সহযোগিতা করবে। কংগ্রেস বলেছে উপজাতিদের ষষ্ঠ তপশিলির মাধ্যমে উপজাতিদের উন্নয়ন করবে, যাতে দিল্লি থেকে সরাসরি ফান্ড এডিসি উপজাতি উন্নয়ন হয়। কংগ্রেস প্রতারণার মাধ্যমে সরকার গঠন করতে চায় না, যেভাবে প্রদ্যুৎ বাবুরা এবং মানিক বাবুরা সরকার গঠন করেছেন। কংগ্রেস সহজ সরল উপজাতিদের ঠকাতে চায় না, যে মিথ্যা কথা বলে ক্ষমতায় আসবে। কংগ্রেস চায় না বিভাজনের রাজনীতি, কংগ্রেস বিভাজনের রাজনীতি চায় না। দাবি মানছে না, কি ত্রিপুরাল্যান্ডের কথা বলছে না, কেন বলবে? উপজাতিদের দাদা প্রথম উন্নয়নের কথা জন্য হলো বলছে, কয়টা ষষ্ঠ তপশিলের কথা ভিলেজ বলছে ইলেকশন কংগ্রেস। জিতবেন একটু বলেন না। আপনারা তো ওনারা ভালো কি ফল উত্তর করবেন, দিতে পারবেন আমিও যে আশাবাদী। কয়টা এতদিন ভিলেজ থেকে ইলেকশন ওনারা করবেন? এডিসিতে ক্ষমতায় রয়েছে, সরকারে শুনেন, শরিক দল ওনারা, তাহলে কেন ইন্টারলোকেটর আছে, আপনি হয়তো জানেন না। বিজেপি মতাকে এবং মতা বিজেপিকে গালি দিতে হলো? কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা ছিল, কেন সরকার দিলেন না? এখন এমন কেন না, আবার এডিসি ভারতবর্ষের নির্বাচনে ইতিহাস ওনাদের দেখুন, সবচেয়ে বেশি ক্ষমতায় কংগ্রেস জোট হতে ছিল। হবে? কেন তাহলে সরাসরি কেন উপজাতিদের কংগ্রেস সঙ্গে দেয়নি ওনারা দাদা? প্রতারণা করছেন? কেন তার জবাব কি তিপ্রাসাদের ত্রিপুরার মানুষ চাইবে না? দাবি দেওয়া নেই আজকে পর্যন্ত? মৌলিক অধিকারগুলি, এডিসি এলাকার রাস্তাঘাট দেখুন, Hello? এডিসি এলাকার হেলথ ব্যবস্থা দেখুন, এডিসি Hello? এলাকার স্কুল হ্যাঁ, দেখুন। শোনা যাচ্ছে। কংগ্রেস দিগ্বিজয় দা। এনডিএ ছাড়ুন, কংগ্রেস তো ভারতবর্ষে সবচেয়ে বেশি শাসন করেছে। কি করলো এডিসি এলাকার জন্য দাদা? একটু বলুন না, রাজ্যের মানুষ শুনতে চায় আপনাদের থেকে। যখন কেন্দ্রে ক্ষমতা ছিল তখন এই বড় বড় ডায়লগ গুলি কোথায় রাখতেন আপনারা? একটু জানতে দিগ্বিজয় চাই দা, দাদা। সেন্টুদার প্রশ্ন হচ্ছে কংগ্রেসের সব থেকে বেশি সময়ের জন্য ক্ষমতায় ছিল, কি করেছেন ততদিনে আপনারা? দিগ্বিজয় দা শুনতে পাচ্ছেন? দিগ্বিজয় দা শোনা যাচ্ছে কি না? আমি একটু প্রশান্তদার কাছে যাবো। প্রশান্তদা, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেরকম জোট বা জোটের আসন সমঝোতা এই সমস্ত কিছু যখন প্রশ্ন আসছে, ঠিক অন্যদিকে দুজনের একত্রিতভাবে, মানে তিপ্রামথা, বিজেপি এবং তার সাথে কেন্দ্র, ট্রিপল ইঞ্জিন যদি বলি, একত্রিতভাবে তো এডিসি এলাকার উন্নয়নটাও হবে আগামী দিনে। আবার রিপিট করুন। প্রশান্তদা, এই যে বিজেপি মানে কেন্দ্র এবং রাজ্য সঙ্গে তিপ্রামথা, ভিসি ইলেকশনে যাই ফলাফল হোক না কেন, বা এডিসির জন্য আসল উন্নয়নটা তো তাহলে তিনমুখীভাবে একত্রিতভাবে হওয়ার সম্ভাবনা থাকছে এবারে। কথাগুলো ক্লিয়ার আসছে না ভালো থেকে। না, প্রশান্তদাও হয়তো শুনতে পাচ্ছেন না আমাকে। আমি বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎ দা শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ দা, এই যে
কোথাও গিয়ে একটা দূরদৃষ্টিহীন লড়াই ছিল এর আগে আমরা যদি দেখি এডিসিতে, এবং আগামী দিনে অর্থাৎ ভিসিতে যে লড়াইটা আমরা এখনো পর্যন্ত ইঙ্গিত পাচ্ছি বা পূর্বাভাস পাচ্ছি, তাতে করে একত্রিতভাবে যখন লড়াইটা হচ্ছে, ফলাফল যাই হোক না কেন, এবার তাহলে এডিসির উন্নয়নটা কি আমরা ডাবল ভাবেই দেখতে পাবো, কেন্দ্র, রাজ্য এবং তিপ্রামথা একত্রিতভাবে? হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড। সত্যি কথা বলতে কি, আমরা হয়তো এডিসি এরিয়াতে আরো বেশি করে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, কারণ সবাইকে পলিটিক্যাল যাচাই হয়ে গেছে। এখন বিসি ইলেকশনটাও আমার দৃষ্টিতে খুব একটা বেশি মেজর খুব একটা আমরা ইস্যু হবে না। এডিসি যে ইলেকশন হয়েছে ওইটার ধাঁচেই নিশ্চয়ই ওইখানে কিছু রেজাল্ট আমরা দেখতে পাবো। মেজর কনফ্লিক্ট তো জায়গা নেই বিশেষ একটা, আমার যেটা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো কিন্তু ভবিষ্যৎ ত্রিপুরার রাজনীতি, এটাতে এডিসি এলাকার 20 সিটস যেমন ইম্পর্টেন্ট, একই রকমভাবে বাকি 40 সিটসও ইম্পর্টেন্ট। তো 20 সিটস বিজেপি এবং তিপ্রামথা যৌথ নেতৃত্ব চাইবে ওদের জোট যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস, ওদের নিজস্ব ইন্টারনাল বার্গেনিং থাকবে সিট নিয়ে, ওইটাই দেখার বিষয় হয়ে দাঁড়াবে কতটা কি হয়। বাকিটা ওরা ওইটাতে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে চাইবে, আমার যেটা মনে হচ্ছে বর্তমান জায়গায় দাঁড়িয়ে। যে বিষয়টা বর্তমানে দাঁড়িয়ে আরো যেটা অনুভব করা যাচ্ছে, নেক্সট চ্যালেঞ্জ যেটা প্রকৃতভাবে আসবে সেটা আমরা দেখতে পাবো কিছুটা আমাদের এই যে পুরো ইলেকশনে। আমরা একটা দেখতে চাইবো যে এক্স্যাক্টলি যে এডিসির বাইরের যে এলাকা আছে, শহর এলাকা বিশেষ করে, ওই জায়গায় বিজেপি কতটা নিজের জায়গা ধরে রাখতে পারছে। কারণ গত বিধানসভা ইলেকশনে দেখা গেছে যে আগরতলা এলাকায়, আগরতলা যেখানে এতগুলো সিট আছে, ধরুন আগরতলা না, বিষয়টার সাথে কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি একটু চলে যাব প্রশান্তদার কাছে আরো একবার। প্রশান্তদা, শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে কি প্রশান্তদা? বেশ, আমি আবারও একটু তিপ্রামথার কাছে চলে যাব। সেন্টুদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও এই যে কংগ্রেস যে দাবি করছে, তারা পাল্টা অভিযোগ তুলছে বিজেপি এবং তিপ্রামথার দিকে, কিন্তু অন্যদিকে এটাও তো স্বীকার করার যে এবার উন্নয়নটা হয়তো সত্যি এডিসি এলাকার জন্য হবে, যেটা আপনারা এতদিন ধরে পাননি। কারণ ভিলেজ কাউন্সিল গত 10 বছর ধরে বঞ্চিত ছিল। আগামী দিনে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন হলে আপনারা কি কি আশার দিক দেখছেন? দেখুন, নির্বাচন একটা পদ্ধতি যেটা প্রতি 5 বছরে একবার আসে। ভিলেজ কমিটিগুলিতে শেষ 2016 সালে ইলেকশন হয়েছিল। 2016 পরে 10 বছর পর আবার ইলেকশন হতে যাচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে সেপ্টেম্বর মাসে। তো যদি ইলেকশন না হয়, গ্রামগুলিতে কি করে টাকা যাবে? গ্রামগুলিতে টাকা যাবে না, কারণ এখানে নির্বাচিত কোনো সংস্থা নেই, নির্বাচিত কোনো বডি নেই। তো এই কারণে ভিলেজ ইলেকশন যেহেতু হয়নি, গ্রামের মানুষ অনেক পিছিয়ে ছিল, গ্রামে টাকা নেই, ভিলেজ বডিগুলিতে টাকা যায়নি। তো আমরা আশাবাদী আগামী সেপ্টেম্বর মাসে যখন ইলেকশন হবে, আমরা এককভাবে লড়ি, জোটে লড়ি, সেটা কোনো ম্যাটার না। আমরা এখন এডিসি এলাকাতে যথেষ্ট শক্তিশালী দল, আপনারা জানেন। তো এখানে জোটে লড়ি একা লড়ি সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ইলেকশন হওয়া। কারণ টাকা গ্রামের মানুষের কাছে যেতে হবে, টাকা তখনই যাবে যখন ইলেকশন হবে, যখন নির্বাচন হবে, এখানে নির্বাচিত বডি থাকবে। তো আশাবাদী আমরা, রাজ্য সরকার এডিসি এলাকাগুলিতে উন্নয়নে আরো জোর দেবে, এবং কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজি, আপনারা দেখেছেন যে দফায় দফায় মহারাজের সাথে এসে কথা হয়। তো তারাও আশাবাদী, তারাও আমাদের আশ্বাস দিয়েছে যে এডিসি এলাকা তিপ্রাসাদের যে বিভিন্ন দাবি দেওয়া, যেগুলি 70-75 বছর পূরণ হয়নি, সেগুলি তারা উদ্যোগ নেবে। তো দেখার বিষয় এখন কতটুকু উদ্যোগ নেয়, আমরা আশাবাদী উদ্যোগ নেবে। বেশ, আমি একটু দিগ্বিজয়দার কাছে যাব আরো একবার। দিগ্বিজয়দা, কি মনে হচ্ছে যদি আমরা ভিসিতে বা ভিলেজ কাউন্সিলে দেখি আপনারা লড়বেন, কতগুলো প্রার্থী দেবেন, এককভাবে লড়বেন না সিপিএম কে সঙ্গে নেবেন, কি প্ল্যানিং রয়েছে, পরিকল্পনা কি রয়েছে ভিলেজ কাউন্সিলকে সামনে রেখে? প্রদেশ থেকে যতটুকু খবর, আমরা একাই
একাই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। হুম। আমরা প্রতিটি এডিসি ভিলেজের প্রতিটি ওয়ার্ডে আমরা প্রার্থী দিয়ে আমরা জোর কদমে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা চাই সহজ সরল উপজাতিরা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে এই প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে যাতে ষষ্ঠ তফসিলের মাধ্যমে উপজাতিদের উন্নয়ন হয়। যে উন্নয়নের আশা নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী ত্রিপুরা রাজ্য সহ সমস্ত ভারতবর্ষে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করেছিলেন, সেই সুস্বাদ যাতে সহজ সরল উপজাতিরা পায়, সেই উপকারটা যাতে সহজ সরল উপজাতিরা পায়, তাদের যাতে উন্নয়ন হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাব। এবং যেভাবে লাস্ট ফাইট ইন্টারলকেটার নো কম্প্রোমাইজ বলে বিজেপির ঝুলিতে গিয়ে বসে শুধু টাকা কামাইয়ের জন্য 5 বছরে এডিসিকে ধ্বংস করে দিয়েছে ত্রিপুরা মাতা এবং বিজেপি জোট সরকার, এই জোট সরকারের কবল থেকে যাতে সহজ সরল উপজাতিরা বের হয়, এই চিন্তাধারা নিয়ে আমরা এডিসিতে কাজ আমি করে যাচ্ছি। সেন্টুদার কাছে যাবো। সেন্টুদা, 5 বছরে ধ্বংস করেছে ত্রিপুরা মাথা এবং বিজেপি একত্রিতভাবে, যে দাবি করেছেন এই মুহূর্তে দিগ্বিজয় দা। দিগ্বিজয় দাকে প্রথমেই আমি বলবো, আমি জানি না উনি দেশের সংবিধান জানে কিনা। ত্রিপুরাল্যান্ড বলুন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলুন, আলাদা রাজ্য দাবি করা দেশের সংবিধানের মধ্যেই পড়ে। ভারত স্বাধীনতার পরে যখন 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, দাবি করছেন একটু যখন দেশ স্বাধীন হয়েছিল কয়টা রাজ্য ছিল? আজকে কয়টা রাজ্য? গোয়া ছোট্ট একটা রাজ্য, সিকিম ছোট্ট একটা রাজ্য। তো আমরা তো সংবিধানের বাইরে কোনো কিছু চাই না, সংবিধানের ভিতরে থেকে মরা চাইছে। তাহলে কেন উনি নিজে, কারণ উনি চাচ্ছে না, অ্যাকচুয়ালি উনারা চাচ্ছে না এই রাজ্যের জনজাতিদের, এই রাজ্যের ত্রিপ্রাসাদের উন্নয়ন হোক, উনি এটা চাচ্ছে না, ওনার এটা সহ্য হচ্ছে না, হজম হচ্ছে না। এটা হচ্ছে মুদ্রা। বালিচড়া রাস্তাঘাটের এই দুর্দশা কেন? উপজাতি এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই কেন? সেটা আপনাকে আমার প্রশ্ন। যখন দেখুন, আপনি জানেন ত্রিপুরা সরকার ফান্ড লিমিটেড, ত্রিপুরা সরকার 90% ফান্ড সেন্ট্রাল থেকে পায়, রাজ্য সরকার নিজস্ব কোনো আয় নাই। তাহলে যখন আপনারা কেন্দ্রে এত বছর শাসন করেছেন, কি করেছেন আপনারা? কেন আপনারা উন্নয়ন করেননি তখন? কেন সেদিন বলেননি? আজকে এখানে বসে কেন মায়া কান্না করছেন? উপজাতিদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারছে না। আরে এতদিন কোথায় ছিল সহজ উপজাতিদের দরদের কথা? আপনারা তো ছিলেন তো কেন্দ্রে, ভারতবর্ষের সবচেয়ে বড় দল ছিলেন তো আপনারা। কি করেছেন এন্টায়ার নর্থ ইস্টে? দেখুন, আপনারা কংগ্রেস ছিলেন তো, কি করেছেন? এন্টায়ার নর্থ ইস্ট কে পিছিয়ে রেখেছেন। ভারতবর্ষে একটা, নর্থ ইস্ট একটা। কংগ্রেস যখন নর্থ ইস্টকে ক্ষমতায় ছিল আলাদাভাবে এডিসিতে দেখতেন সব বিদ্যালয় সময়। তৈরি হয়েছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এডিসিতে বিদ্যালয় তৈরি হয়েছে, এডিসিতে হাসপাতাল তৈরি হয়েছে। আর আপনারা ক্ষমতায় আসার পরে এগুলো বন্ধ করে দিয়েছেন। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল পানীয় জলের ব্যবস্থা ছিল, আপনারা এসে বন্ধ করে দিয়েছেন। কংগ্রেস যখন ছিল, রাজীব গান্ধী বিদ্যুতায়ন যোজনার মাধ্যমে প্রত্যেকটা এডিসি এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছিল। বেশ, আমি আবার একটু বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, এখানে মথা এবং কংগ্রেসের কার্যত পক্ষে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, তা দেখে কি উপলব্ধি? না, পলিটিক্যাল, এগুলো হচ্ছে কি পলিটিক্যাল পাবলিক পারসেপশন তৈরি করা এবং পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, এগুলো তো রাজনৈতিক নেতাদের কাজে। এটা হ্যাঁ, ওইটা একটা ভোটের একটা পার্সেন্টেজ অফ ভোটার যারা মানে কিছুটা ধরুন না ইমোশনে ভোট দেয়, ওদেরকে ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা থাকবেই পলিটিক্যাল পার্টির কাছ থেকে। এটা বরাবর ভারতীয় রাজনীতিতে আমরা দেখে এসেছি। তো ওইটা তো একটা আছে পার্ট। তবে হ্যাঁ, এটা এতটুকু বলতে পারি যে বর্তমান জায়গায় দাঁড়িয়ে পাবলিক পারসেপশন যেটা দেখা যাচ্ছে, সেটা বলতে পারেন, আমি একটু দূরে বলছি, ধরুন না নেক্সট বিধানসভা ইলেকশনের মাথায় রেখে, এটা হচ্ছে কি একটা বিষয় হচ্ছে কি বিজেপির মুখ্য শত্রু, মুখ্য ধরুন না বলতে পারেন যে উইকনেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওদের নিজস্ব দলের ভিতরে যে ইউনাইটেড বিজেপি করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং পাবলিক পারসেপশন তৈরি করা,
এবং পাবলিক পারসেপশন আদারওয়াইজ বর্তমানে এখনো ত্রিপুরার বিরোধী শক্তি অনেকটাই দুর্বল বলা যেতে পারে, মানে কম্পিটিশনের জায়গায় নেই বলা যেতে পারে। তবে আমরা যেটা বলছিলাম, আশা করা যাচ্ছে কংগ্রেস একটু উঠে আসবে নিজস্ব সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে। তবে এখানে আরো বিষয় কিছু আছে যে ত্রিপুরাতে সেন্ট্রাল গভর্নমেন্ট বিগত এত বছরে যে পরিমাণ ফান্ড পাঠিয়েছে বা ধরুন না টাকা ইউটিলাইজ হয়েছে বা আরও পাইপলাইনে আছে, এত সত্ত্বেও বিজেপির যে বিজেপি সরকারের এবং বিজেপির মানে সাধারণ মানুষের ভেতরে সরকারের প্রতি যে পাবলিক পারসেপশনটা যতটা ভালো থাকার কথা ছিল অতটা কিন্তু নেই। এটা বড় ক্ষোভ আছে, যে ক্ষোভটা যেমন বিরোধীর কাছে আছে সেই জন্য বিজেপির সদলীয় যারা আছে ওদের ভেতরেও আছে পাবলিক পারসেপশন যে সরকারের কাজকর্মে খুশি না, বিশেষ করে সরকারের কাজকর্মে। যেমন ধরুন না, আমি আরো বলবো এইখানে এই ক্ষোভটা অনেক সময় অনেক কিছু ব্যাপারে উঠে আসছে, যেটা হচ্ছে যেমন ধরুন না নরেন্দ্র মোদীর মতো লোক ব্যক্তিত্ব এত উঁচু চেয়ারে বসে থাকার সত্ত্বেও ওনার ফ্যামিলির কোনো লোককে নিয়ে কিন্তু কেউ কোনো আঙ্গুল তুলতে পারেনি কিন্তু উনি কোনো বেনিফিট কিন্তু ফ্যামিলির কাউকে দেননি কিন্তু সেই তুলনায় আমাদের এখানে যে রাজনৈতিক নেতৃত্ব আছেন উঁচু থেকে নিচু অবধি সবাই, ওনাদের অনেকের বিষয়ে পত্রপত্রিকায় উঠছে এগুলো মানে বা ওনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়গাটাতে সরকারের উইকনেসটা বেরিয়ে আসছে, বা ধরুন না উচ্চ পদে আসীন ব্যক্তিদের লোভ, যে সরকারে ক্ষমতায় থাকার লোভের প্রতিফলন দেখা যাচ্ছে। এগুলো পুরোটা বিশ্লেষণ করে বিজেপি মনে হয় সরকার পরিচালনার জায়গাটাতে খুব শক্তভাবে দেখা উচিত। হ্যাঁ, আদারওয়াইজ কি হয়েছে এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে যে বলছে ভবিষ্যতের জন্য দেখে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সরকার পরিচালনার সেটা দেখা যাচ্ছে না। এখনো সবাই বলছে যে আগের মতোই চলছে সংসার, এবং 2023-এর ইলেকশনের পরেও সরকারের কাজকর্মের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বলা যেতে পারে সরকার সেই রকম নিজের ইমেজটা তৈরি করতে এখনো অবধি অসমর্থ বলা যেতে পারে। এবং বিজেপির সবচেয়ে বড় আমি বলতে পারেন যে চ্যালেঞ্জ, বিজেপির এই যে পারসেপশন তৈরির জায়গাটা বিরোধীদের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিজেপি নিজের যে পারসেপশনটা বিজেপির অনেকটাই মেকওভার করার দরকার আছে, যার জন্য সরকার এবং সরকার পরিচালনার ক্ষেত্রে বা ধরুন না বারে বারে অনেকগুলোকে এক্সটেনশন দিয়ে কাজ করানোর প্রবণতা, সবকিছুর ভিতরে একটা নির্দিষ্ট রকমের পার্সেন্টেজ অফ লোকের বিভিন্ন রকমের লোভ বা ধরুন বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস প্রসঙ্গগুলো উঠে আসছে। এগুলো বিচার বিশ্লেষণ করে সত্যি আছে কিনা এগুলো রিভিউ করে পরে আবার সরকার পরিচালনায় না গেলে বিজেপিকে হয়তো এবং কেন্দ্রকে আরো অধিক পরিমাণে মন দিতে হবে ত্রিপুরার বিজেপির দিকে। এবং আপনি দলের ভাবমূর্তি ফেরাতে এত টাকা খরচ করার পরেও বিজেপির বর্তমান সরকার এখনো সেইভাবে সাকসেস পায়নি বলা যায়। যদিও প্রচুর কাজ হয়েছে, এটা মানে বলা যেতে পারে সরকার লোকাল প্রবলেম এটা। ঠিক যে প্রসঙ্গতে আমরা ছিলাম, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী তুলে ধরছিলেন যে বিজেপি ত্রিপুরাতে এত বছর ক্ষমতায় থেকেও এখনো পর্যন্ত সেই জায়গাটাকে ধরতে পেরেছে, বা কোথাও গিয়ে নিজেরা নিজেদের আখের গোছাতেই কি ব্যস্ত, উপর থেকে নিচু সমস্ত স্তরে এই বিষয়টা উঠে আসছে। আমি প্রশান্তদার কাছে এর উত্তর নেব, এবং প্রশান্তদা একদিকে হচ্ছে উন্নয়ন, রাজ্যের ক্ষেত্রে কি কি উল্লেখযোগ্য কাজ, এবং তার পাশাপাশি এত বছর ধরে বিজেপি কি নিজেদের সেই অবস্থানটা স্পষ্ট করতে পেরেছে, স্ট্রং করতে পেরেছে যে বিরোধীদের থেকে শত শত গুণ এগিয়ে বিজেপি? প্রশান্তদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। প্রশান্তদা, বিজেপি কি সেই অবস্থান ত্রিপুরায় গড়তে পেরেছে যে বিরোধীদের থেকে শত গুণে এগিয়ে বিজেপি? ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে সারা ভারতবর্ষে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প না, আমার পার্টিকুলার ত্রিপুরা নিয়ে জানার। ত্রিপুরা রাজ্যে বলছি, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। দীর্ঘ 40 বছর আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি, দীর্ঘ 35 বছর সিপিএম পরিচালিত ত্রিপুরা সরকার এবং মুখে 88 থেকে 93, 5 বছর মিলিয়ে 40 বছর এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি যে সরকার পরিচালিত হতো, সেটা
মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে আসছে না, সেটা দলীয় স্তরে ওনাদের দলীয় এক একজন নেতা, ওনাদের তৎকালীন বামফ্রন্টের এক একজন নেতা এক একজনের ঘরে ৬০-৬৫টা করে সরকারি চাকরি ওনারা ওনাদের পরিবারের জন্য নিয়েছেন। আর শুধু জনজাতি এডিসি ভিলেজ বলে বলে মায়াকান্না করেছেন। আদতে জনজাতিদের উন্নয়নের জন্য ওনারা কোনো কাজ করেনি। জনজাতিদের প্রত্যন্ত পাহাড়ে এক শুধু পানীয় জল পর্যন্ত পৌঁছে দেওয়ার সদিচ্ছা ওনাদের দেখা যায় না। আমাদের সরকারি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর এই ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও পাহাড়ে, দুর্গম পাহাড়ের মধ্যেও পানীয় জল পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত করেছে। হ্যাঁ, আমরা বলছি যে এই সময়ের মধ্যে আমরা চেষ্টা চলছে, আমরা 100% আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টা রয়েছে যে আর অল্প কিছুদিনের মধ্যে আমরা পাহাড়ের প্রত্যন্ত এলাকাতেও মানুষের কাছে পানীয় জল যাতে আমরা পৌঁছে দিতে পারি। বিদ্যুতের ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে আপনারা দেখেছেন এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, রাজ্যের মানুষ কি ধরনের সাহায্য সুযোগটা পাচ্ছেন। গরিব অংশের মানুষ, পাহাড়ের মানুষের কত দুরাভোগে ওনারা দীর্ঘদিন ওনারা কষ্ট পেয়েছে। পাহাড়ে পানীয় জলের ব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন ছড়ার জল, বাজে জল ওনারা পান করতেন, স্বাভাবিক কারণে ওনারা অসুস্থ হতেন। কিন্তু আজকের দিনে আমাদের সরকারের চেষ্টায় প্রত্যন্ত এলাকাতেও পানীয় জলের সুবন্দোবস্ত করা হচ্ছে এবং আগামী দিনে 100% হবে, সেটা অটল সজলধারার মধ্য দিয়ে সেটা সম্পন্ন করা হবে এবং সেই জায়গা থেকে রূপমুক্ত এডিসি এলাকা ভিলেজ আমরা গঠন করতে তাহলে চাই। প্রশান্তদা, আমি যদি জানতে চাই যে এডিসিতে বিশেষ করে ভিসি ইলেকশনের পর আপনাদের প্রধান মূল লক্ষ্য কি হবে? উন্নয়ন, কর্মসংস্থান, নাকি এডিসিতে শান্তি ফিরিয়ে আনা? কি থাকবে লক্ষ্য? সার্বিক সবগুলোই থাকবে। আমাদের উন্নয়ন, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দলের একটাই কথা, সেটা হচ্ছে সেবাই সংগঠন। আমরা সেবার মধ্যে দিয়ে আমরা সংগঠন তৈরি করি। আপনারা দেখেছেন যে গত কোভিড পরিস্থিতির সময়, বিশ্ব মহামারী কোভিড পরিস্থিতির সময় পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, সমস্ত জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশে কার্যকর্তা, এমনকি বুথ লেভেলের কার্যকর্তারা মানুষের কাছে ঔষধ পৌঁছে দেওয়া, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, পানীয় জল পৌঁছে দেওয়া, মানুষকে হসপিটালাইজ করা থেকে শুরু করে সব ধরনের সাহায্য ভারতীয় জনতা পার্টি সেই তার মানে সার্বিক উন্নয়নকে সামনে রেখে দুঃসময়ে করেছে। আমি একটু সেন্টুদার কাছে যাব। সেন্টুদা, এবং শুনুন, হ্যাঁ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন। সেই দিক দিয়ে এগোচ্ছে আমাদের ভারতবর্ষ, তারই অঙ্গ হিসেবে কাজগুলো চলছে। কিন্তু বিগত দিনে পাহাড়ের জন্য, উপজাতিদের জন্য মায়া কান্না করেছেন বিগত দিনের সরকার। আদৌ তো তাদের কোনো উন্নয়ন হয়নি। এখন বর্তমানে আপনারা দেখেছেন যে উপজাতি কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন রকমের মানুষকে শুকুরের লোন, উপজাতি এলাকাগুলোতে শুকুরের লোন, রাবার প্ল্যান্টেশনের জন্য বিভিন্ন প্রকল্প। আমি একটু সেন্টুদার কাছে যাবো। সেন্টুদা, এই যে বিজেপির সার্বিক উন্নয়নকে সামনে রেখে লড়বে বা ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন, পিঁপড়া মাথার থেকে কি থাকছে বা মূল লক্ষ্য ভিসি ইলেকশনে যাই হোক না কেন, জনজাতিদের স্বার্থে প্রথম কোনটা আপনারা করবেন? দেখুন, জনজাতিরা এই রাজ্যের একটা পার্ট, এই রাজ্যের একটা অংশ। তো জনজাতিদের উন্নয়ন মানে এই রাজ্যের উন্নয়ন। আমাদের সর্বপ্রথম যেমন এডিসি এলাকাতে মানুষের দৈনন্দিন মৌলিক অধিকারগুলি যেগুলি আছে, এগুলিও আজকে পর্যন্ত ঠিকভাবে পূরণ হয়নি। কি বলুন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ কোনোটাই ঠিকভাবে পৌঁছেনি। তো সেগুলি যাতে ঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, সেটাই মহারাজের মূল লক্ষ্য, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর দ্বিতীয়ত হলো, আজকে ত্রিপুরা রাজ্যে যারা বিরোধী দল আছে, কংগ্রেস, সিপিএম, তারা স্বপ্ন তীব্রমতাকে দেখে। কারণ আমি যতটুকু বুঝি, জানি, কংগ্রেস সিপিএম এর মূল শত্রু হলো বিজেপি। এরা কিন্তু আজকে বিজেপি কে টার্গেট করে না। ত্রিপুরা রাজ্যে দেখবেন এখন প্রতিদিন কংগ্রেস আর সিপিএম এর নেতারা তীব্রমতাকে টার্গেট করে। আজকেও আপনার এই প্যানেলে বিজেপি কে ছেড়ে তীব্রমতাকেই তারা টার্গেট করছে। কারণ তা এডিসি তো ছাড়েন, জেনারেল এরিয়াতেও বর্তমানে প্রতিদিন ত্রিপুরা রাজ্যে কোনো না কোনো জায়গাতে বড় বড় জয়েনিং প্রোগ্রাম হচ্ছে। তাই তারা তাদের
ঘুমটুম একদম উড়ে গেছে। তো ওদেরকে বলবো তার মানে শান্তি একটা মতো বিষয় থাকুন। পরিষ্কার সেন্টুদার কথা থেকে যে এবার বিজেপি এবং টিপ্রামথা যদি একজোট হয়, সংঘবদ্ধভাবে লড়াই করে, তাহলে এবার চাপে পড়বে নিঃসন্দেহে কংগ্রেস এবং তার সাথে বামেরা। আমার যদিও আজকের সময় একেবারে শেষ, তাই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে ইতিমধ্যেই সেপ্টেম্বরেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং তার আগে টিপ্রামথার এবং বিজেপির সাথে যে জোট, যে ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তারপরে এবার ত্রিপুরার উন্নয়ন, সার্বিকভাবে এডিসির উন্নয়ন কিভাবে হয়, কোন পথে হয়, কোন গতিতে হয়, সেটাই এখন দেখার। তবে আজকের আলোচনায় আমি চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। শেষ করব আজকের এই আলোচনা এখানেই। জোটের জট তাহলে আলটিমেট যে খুলতে চলেছে ত্রিপুরাতে তা একেবারে পরিষ্কার। তবে প্রদ্যুৎ কিশোর বা টিপ্রামথার আগামী দিনে কি স্ট্যান্ড পয়েন্ট থাকে সেটাই এখন দেখার। শেষ করছি সাফ কথা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।